সেদিন সেমিনার হলে যে অতটা ভিড় ছিল, ওই জায়গাটা অত, যেখানে কোনো যদি একটা অপরাধমূলক কাজ হবে সেই জায়গায় পুলিশ তো সেই জায়গাটাকে আগে ব্যারিকেড করবে। সেই জায়গায় অত লোক গেল কেন? ওখানে তো এমনিতেই তো সেই সময়টা প্রমাণ যদি কিছু থেকেও থাকে, প্রমাণ লোপাট করা হয়েছে, ওখানে অত লোক গেল কেন? আর সঞ্জয় রায় যেটা বলছে যে সঞ্জয় রায়কে দিয়ে, সঞ্জয় রায় সেদিনও বলেছে আমাকে দিয়ে সিবিআই জোর করে চার্জশিটে সই করিয়েছে। এটাতেই তো বোঝা যাচ্ছে যে কোনো প্রভাবশালী দ্বারা, সিবিআই থেকে শুরু করে পুলিশ সমস্তটাই কোন প্রভাবশালী একটা অদৃশ্য শক্তি পেছনে কাজ করছে, যেটা একমাত্র সঞ্জয় রায়কে বলির পাঠা করে বাকি অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। দিন দখল হলো, রাত দখল হলো, সব হলো, সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডও হলো। তাহলে কি বিচার পেল তিলোত্তমা? বিচার কি আদতে পেল তার মা বাবা? আমি ঠিক এইটুকু জানি। বিচারের নামে এটা প্রহসন হলো। কেন? বিচার এখানে ঠিক হলো না, কারণ যে নারকীয় ঘটনা ঘটেছে, যেভাবে কর্মস্থলে একটা মেয়ে এইভাবে অত্যাচারের শিকার হলো, সেদিক থেকে বিচার করলে এটা একা সঞ্জয় রায়ের পক্ষে ঘটানো সম্ভব না। এটা পশ্চিমবঙ্গের একটা শিশুও জানে। একার পক্ষে এত বড় একটা ঘটনা সঞ্জয় রায়ের পক্ষে ঘটানো সম্ভব না। এখানে একের অধিক মানুষ আছেন, কিন্তু তারা কারা? অদৃশ্য একটা শক্তি পেছন থেকে কাজ করছে, যেন তাদেরকে আড়াল করে একা সঞ্জয় রায়কে বলির পাঠার মতন সামনে এগিয়ে দেওয়া হলো। এটা ঠিক বিচার হলো না। আপনি তো বিচার পাননি। এই যে 2020 সাল থেকে যে এটা একটা দীর্ঘ মেয়াদী প্রসেস, বিচার পেলেন, সেদিনের সেই ঘটনা আজকে নাড়া দেয়। অবশ্যই আজ 2020 সালের জুলাই মাসে আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছি। সেই সন্তান হারানোর যন্ত্রণাকে বুকে চেপে রেখে আমি লড়াই করছি, লড়াইয়ের ময়দানে আছি। আমি অভয়ার মায়ের লড়াইতেও তার সঙ্গে আছি। এমনকি যেখানে যেভাবে অত্যাচারের শিকার হয় মানুষ, আমি সেখানে সেই অতটুকু নিজের সাধ্য মতন থাকার চেষ্টা করি। কিন্তু আমিও বিচার প্রক্রিয়ার মধ্যে আছি, দীর্ঘসূত্রিতা বিচার প্রক্রিয়ার। আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থাই এমন, আমি আইনের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেও বলছি। কিন্তু এখন অবধি আমি বিচার পাইনি। আজ মিডল্যান্ড নার্সিংহোম বেলঘরিয়া, যাদের জন্য আমি আমার সন্তানকে হারালাম, আমি যথেষ্ট পরিমাণে তাদের উপর তারা যে অন্যায়ভাবে আমার ছেলেটাকে কোভিড বলে দাগিয়ে দিয়ে মেরে ফেললো, আমি যথেষ্ট প্রমাণ সংগ্রহ করা সত্ত্বেও এখনো পর্যন্ত বিচার পাইনি। কারণ এই বেলঘরিয়া মিডল্যান্ড নার্সিংহোম সরকারি মদতপুষ্ট এবং প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় চলে, যেই কারণে আমি এখন অব্দি বিচার পাইনি। কিন্তু প্রমাণিত যে আমাদের উপর অন্যায় হয়েছে, আমার ছেলেকে কোভিড বলা হয়েছে অন্যায়ভাবে, এটা প্রমাণিত। অথচ তাদের এখন অব্দি শাস্তি দিতে পারিনি। আমি তো শাস্তি দেবার কেউ নয়, আমি আইনে সাহায্যে লড়াইটা চালাচ্ছি। যারা শাস্তি দিতে পারেন তারা এখনো শাস্তি দেননি। আমাদের রাজ্যে বিচারের নামে প্রহসন চলে, বিচার ব্যবস্থার উপর কোনো একটা প্রভাব কাজ করে। বেশ, আমি একটু জানতে চাইবো, দ্রুত গতিতে ফাঁসি চাইছে সঞ্জয়। এই সঞ্জয় বেঁচে থাকলে অনেকটা অসুবিধা হতে পারে কি? মুখ্যমন্ত্রী এত তদবির, হাইকোর্টে অ্যাপিল, আবার মামলা, এক্ষুনি পারলে ফাঁসি দিয়ে দিতে হবে, আর চোখের সামনেই সহ্য করতে পারছেন না সঞ্জয়কে। এই সঞ্জয় বেঁচে থাকলে অসুবিধার মধ্যে পড়তে পারে রাজ্য সরকার, কারণ সেদিন সেখানে সেই ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু তো দেখেছিল। হ্যাঁ, অবশ্যই সঞ্জয় রায় এখন একমাত্র তুরুপের তাস। তো সঞ্জয় রায় হলো এখন একমাত্র, সব তথ্য প্রমাণ তো উনি লোপাট করে দিয়ে, বডি রাতারাতি দাহ করে দিয়ে সব তথ্য প্রমাণ লোপাট করে দিলেন। এবারে একমাত্র যদি উনি জানেন, মাননীয়া জানেন বা বর্তমান শাসক দল জানেন যে সঞ্জয় রায় যদি বেঁচে থাকে হয়তো অনেক কিছু গোপন তথ্য ফাঁস হতে পারে, তাই জন্য তড়িঘড়ি ওনাকে ফাঁসি দাও। অভয়ার বাবা মা তো বলছেন আমরা বুঝে নেবো ব্যাপারটা, আপনাকে মাথা ঘামাতে হবে না।
তাতেও উনি মানে ভীষণভাবে তৎপরতা দেখাচ্ছেন যেন সঞ্জয় রায়ের ফাঁসিটা হয়ে যায়। ফাঁসি হলেই মানেই তিলোত্তমা বিচার পেয়ে গেল। সঞ্জয় রায়কে যদি তোমার ফাঁসি দেওয়ার এত তৎপরতা, প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাহলে তুমি এতটা তৎপরতা দেখালে কেন? তোমার যদি অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এতটা তুমি তৎপর, তাহলে প্রমাণ লোপাট করলে কেন? অত তড়িঘড়ি বডি বাবা মাকে দেখতে না দিয়ে তাকে দাহ করানো হলো কেন? এমন অনেক প্রশ্ন উঠে আসছে। আসলে মানুষ কেউ প্রশ্ন প্রকাশ্যে করতে সাহস পাচ্ছে না, কারণ এরা তো মানে খুব একটা সুবিধাজনক না। এরা মানুষকে কিভাবে বিপদে ফেলতে হয় সেটা ওরা ভালো করেই জানে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছেন যে রাত জেগে আমি বিষয়টা মনিটরিং করেছি, বিনীত গোয়েলকে নির্দেশ দেওয়া, এবং সঞ্জয় রায় জেলে কয়েকবার বলার চেষ্টা করেছে, প্রিজন ভ্যান চাপড়ে কয়েকবার পুলিশ তাকে আটকানো হয়েছে, যে এই যে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়ে দিল, ডিপার্টমেন্ট আমাকে ফাঁসিয়ে দিল, বিচারকের সামনেও বলছে আমি কিচ্ছু করিনি, আমাকে ফাঁসিয়ে দিল, যেখানে ইচ্ছা সই করাচ্ছে, যা ইচ্ছা তাই মারছে, ধরছে, এইসব করছে। অত্যাচারের মধ্যে সঞ্জয় রায় কি হতে পারে? কবিতা সরকার তার আইনজীবী বলছে জেলেই বেশ কিছুটা সম্ভাবনা এরকমও যে আমার ভিকটিমের উপরে সে এরকম একটা হামলা হতে পারে। তাহলে সেদিন রাজ্যকে কি করলেন মুখ্যমন্ত্রী? সেদিন সেমিনার হলে যে অতটা ভিড় ছিল, ওই জায়গাটায় অত, যেখানে কোনো যদি একটা অপরাধমূলক কাজ হবে সেই জায়গায় পুলিশ তো সেই জায়গাটাকে আগে ব্যারিকেড করবে। সেই জায়গায় অত লোক গেল কেন? ওখানে তো এমনিতেই তো সেই সময়টা প্রমাণ যদি কিছু থেকেও থাকে, প্রমাণ লোপাট করা হয়েছে, ওখানে অত লোক গেল কেন? আর সঞ্জয় রায় যেটা বলছে যে সঞ্জয় রায়কে দিয়ে, সঞ্জয় রায় সেদিনও বলেছে আমাকে দিয়ে সিবিআই জোর করে চার্জশিটে সই করিয়েছে। এটাতেই তো বোঝা যাচ্ছে যে কোনো প্রভাবশালী দ্বারা, সিবিআই থেকে শুরু করে পুলিশ সমস্তটাই কোন প্রভাবশালী একটা অদৃশ্য শক্তি পেছনে কাজ করছে, যেটা একমাত্র সঞ্জয় রায়কে বলির পাঠা করে বাকি অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। অভয়া বা তিলোত্তমা কি আপনার মনে হয় যে কিছু জেনে ফেলেছিল, তাই সে কারণে আর রাখা যাবে না তাকে? অবশ্যই এমনই একটা, হয়তো উনি কোনো একটা ভেতরকার কোনো একটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে ফেলেছিলেন বলেই আজকে তাকে এইভাবে প্রাণটা দিতে হলো। আর আমাদের অভয়ের মাও বলেছেন, আমিও বলেছি যে আমারও এটাই একই অভিমত যে প্রভাবশালী না হলে আমাদের দেশে কিছু হয় না, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে প্রভাবশালী নয় বলেই আজকে ওরা ওনার মেয়েকে প্রাণ দিতে হলো, আজ অব্দি বিচার পেল না। আমারও তাই হচ্ছে, আমি প্রভাবশালী নই, তাই জন্য আমি সন্তানহারা মা, আমি কেঁদে বেড়াচ্ছি, আমার সন্তানের কোনো বিচার নেই। আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে এই বেহাল অবস্থা, স্যালাইনের অভাবে প্রসূতি মারা যাচ্ছে, সদ্যজাত শিশু মারা যাচ্ছে, তারপরেও এরা যে আজকে আমাদের পাড়াতে হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আমি তাই মনে মনে ভাবছি এটা কি ধরনের প্রহসন? একদিকে 20 স্যালাইন দিয়ে মানুষ মেরে ফেলছে, আরেকদিকে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে। এটা কি ধরনের প্রহসন? মানুষের পুরো আইওয়াশ চলছে, আর চারিদিকে মেলা খেলা উৎসব এইসব দিয়ে মানুষকে রীতিমতন একটা ঘোরের মধ্যে রেখেছে, যাতে মানুষ প্রশ্ন করতে না পারে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এই প্রশ্নগুলো যাতে মানুষ করতে না পারে। মানুষকে মেলা খেলা উৎসব এটা ওটা দিয়ে মানুষকে ভুলিয়ে রেখে দিয়েছে। কিন্তু এই তৃণমূল একেবারে দুয়ারে সরকার, একেবারে সরকার নিয়ে দুয়ারে পৌঁছে গেছে, এবং দুয়ারে পৌঁছে যাওয়ার পরে তাদের তো শিক্ষায় 1 নম্বর, স্বাস্থ্যে 1 নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড, যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এক ঝুড়ি প্রকল্প নিয়ে প্রায় ন্যাশনালাইজ প্রকল্প, সারা দেশব্যাপী তার প্রভাব। এই যে এত সুন্দর সুবাসের ফুলের মধ্যে এই আপনি একটা কাঁটা গুজে দিলেন, এই প্রসূতির মৃত্যু আঙ্গুল তুললেন, তিলোত্তমার মৃত্যু আঙ্গুল তুলছেন, এত সব দিয়ে কি হবে? এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এই স্বাস্থ্য পরিষেবা সবই তো বলছে 1 নম্বর, বাংলা শিক্ষা স্বাস্থ্যে 1 নম্বর যদি হয়, আজকের এই দশাগুলো সামনে আসছে কেন? কেনই বা প্রশ্ন উঠছে? হ্যাঁ, তা বাংলা যদি উনি যে প্রকল্পগুলো নিয়েছেন, নিঃসন্দেহে প্রকল্পগুলো জনস্বার্থ জনমুখী প্রকল্প, কিন্তু কথাটা হচ্ছে আজকে তুমি কন্যাশ্রী দিচ্ছ, কন্যাদের ইজ্জতের দাম নেই। আজকে তুমি রূপশ্রী দিচ্ছ, তাদের কোনো মহিলাদের কোনো নিরাপত্তা নেই। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। এটা তো লজ্জার, একজন মহিলা হিসেবে লজ্জার এটা। তাহলে এই ধরনের প্রকল্পগুলি
আমরা বলতে চাই কন্যাশ্রী, রূপশ্রী, যা খুশি দাও, লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের আগে নিরাপত্তা সুনিশ্চিত করো। বিশেষ করে কর্মক্ষেত্র হলো মানুষের সেকেন্ড হোম, সেখানে একটা মহিলা ডাক্তার কিভাবে এতটা অমানবিক একটা নারকীয় ঘটনার শিকার হলো, সেখানে নিরাপত্তা নেই। আর উনি বলছেন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার নয়, লক্ষ্মীদের নিরাপত্তা দিন উনি। বেশ, আমি একেবারে জানতে চাইবো যে এই আরজি করের প্রসঙ্গটা শেষ করব এই দিয়ে যে সন্দীপ ঘোষ তিনি অ্যারেস্ট হয়েছিলেন এবং টালা থানার ওসি, তাদেরও আইনের বেড়াজালে ঠিক চার্জশিট না দিতে পারার সময় মতো তারা ছাড়া পেয়ে গেল। মনে হলো যে তাদের ছাড়া উচিত ছিল, বা তাদের এই ঘটনার সঙ্গে যোগসাযোগই বা কতটা, তাদের তো সবই তো একে একে মুক্তি পেতে দেখলাম, একমাত্র সঞ্জয় মনে হয় যে একাই সঞ্জয়। হ্যাঁ, ওই 75-25 ভাগ পুরনো সেই নিয়মই চলছে। এরা যে এত কিছু অন্যায় করেছে, এই যে ব্যবহার হওয়ার জিনিসগুলো, ওষুধের মেডিসিন বা গ্লাভস, স্যালাইন বোতল, সিরিঞ্জ, ছুরি কাঁচি, যা যায় যেগুলো হয়েছে, এগুলো আবার রিসাইকেল হয়ে হসপিটালেই চলে এসেছে। এই যে বিভিন্ন রকম দুর্নীতি, এই দুর্নীতির শীর্ষে রয়েছেন এই রাজ্যের মাননীয়া। ওনার অজান্তে কিছু হয়নি, যা হয়েছে ওনার কনসার্নে, রীতিমতো কনসার্নে হয়েছে। এই ভাগের টাকা ওনারা পান, জানেন এদেরকে শাস্তি দিলে আমার ভোল খুলে যাবে, তাই জন্য একে একে সব শাস্তি। আজকে বলুন না, শিক্ষাক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়, হ্যাঁ, আজকে এতগুলো চাকরি প্রার্থীর রাস্তায় বসেছে, ধর্মতলায় ধর্নায় বসেছে, তাদের কি চাকরি তো ফেরত দিতে পারলোই না, উল্টে যিনি এত বড় দুর্নীতি করলেন, কোটি কোটি টাকা তার ফ্ল্যাটের থেকে পাওয়া গেল, কাঠের নিচ থেকে পাওয়া গেল, তারা আজকে নিশ্চিন্তে বাইরে বেরিয়ে পড়লো। আইওয়াস কদিন ওখানে রাখলো, জামাই আদর করে জেল কাস্টডিতে, তারপরে ছেড়ে দিল। তো এখন সব বেরিয়ে পড়ছে এক এক করে। অনুব্রত মণ্ডল বেরিয়ে পড়লো, এই এক এক করে বেরোচ্ছে। আর এই যে রেশন দুর্নীতিতে উনিও বেরিয়ে পড়লেন। তাহলে এই যে এরা কি কেন বেরোচ্ছে, যে এরা ওই 75-25 ভাগের টাকাটা এরা পাবে, জানে এদেরকে যদি আমি শাস্তি বিধান করি, এরা হয়তো জেরার মুখে আমার নামটা ফাঁস করে দেবে, যাক বাবা কোনোভাবে এদেরকে বের করে দাও। না বেশ, রাজ্য পুলিশের, রাজ্য সরকারের অনেক দোষ। আমি একেবারে শেষ করব শেষ প্রশ্ন দিয়ে, সিবিআই যে তদন্ত করলো, যে তদন্তভার সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেই তদন্তে আপনি একদম সাধারণ মানুষের পার্সপেক্টিভে বলবেন যে আপনি খুশি? না। কেন? সিবিআই সিবিআই তো আসলে এদের কোনো চার্জশিট তৈরি করতে পারলো না। একটা অপরাধী যারা অপরাধ প্রমাণিত, তাদের বাবা মা অভিযোগ করছেন, তার বিরুদ্ধে সিবিআই কোনো চার্জশিট তৈরি করতে পারলো না। এটা আমাদের করেছেন সঞ্জয় রায়, একা সঞ্জয় রায়, অ্যাকিউজ পার্সন তো অনেকজন ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে তো করতে পারেননি। তা উচিত ছিল তো, সিবিআই এটা তদন্ত করলে করতে পারেন না? আমরা সাধারণ মানুষ পুলিশ, থানা, ইডি, সিবিআই এদের উপর আমরা আস্থা রাখি। এরা যখন এই ধরনের আমাদের আস্থা ভঙ্গ করে, তখন আর কিছু বলার থাকে না। আমাদের রীতিমতন সিবিআই এর উপরে পূর্ণ আস্থা ছিল যে হয়তো সিবিআই একটা কিছু ব্যবস্থা করবে। তা যাই হোক, সিবিআই এখানে আমাদের হতাশ করেছে।